নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, একটা কথা আজ আমি তোমাদের আমার অভিজ্ঞতা থেকে বলছি। খেয়াল করে দেখো যে আমি মিথ্যে বলছি নাকি সত্যি। অলৌকিকতাকে যারা ভালোবাসে, বিশ্বাস করে, অলৌকিকতা তাদেরকেই নিজের কাছে টানে। মনে করো তোমরা দুই বন্ধু বসে আছো, তুমি এসব বিশ্বাস করো কিন্তু ও করে না। দেখবে যত কিছু ঘটার তোমার সামনে ঘটবে, ওর সামনে ঘটবে না। তুমি কিছু দেখতে পাবে, শুনতে পাবে, ও পাবে না। আবার তুমি যখন তাকে কিছু বলতে যাবে, সে একটাই কথা বলবে, তোর মনের ভুল। দিনরাত ওসব নিয়ে চিন্তা করিস তো, তাই তোর মাথাটাই গন্ডগোল হয়ে যাচ্ছে। আসলে কিন্তু তা নয়। অলৌকিকতার প্রতি যারা ইন্টারেস্ট রাখে, অলৌকিক তাদের নিজের কাছে টানে। এটা অলৌকিকতার একটা চারিত্রিক গুণ বলতে পারো। এই যেমন আমার অলৌকিক বিষয় ছোট থেকে খুব ভালো লাগতো। টিভিতে এই ধরনের সিনেমা বলো, সিরিয়াল বলো, আমি দেখতাম। আর এখন তোমরাই দেখতে পাচ্ছ এইসব নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। তো কথাটা যে বললাম তোমরাও খেয়াল করে দেখো, আশা করি মিথ্যে বলিনি। তো এবারে ঘটনার প্রসঙ্গে আসি। প্রথম যার ঘটনা আজ তোমাদের শোনাবো, ওনার নাম সীমা ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও জ্যোৎস্না ভট্টাচার্যকেও অসংখ্য ধন্যবাদ জানাই থাম্বনেল বানিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। তোমরাও যদি এইরকম থাম্বনেল, ব্যানার, পোস্টার বা গ্রাফিক্স ডিজাইনের যে কোনো কাজ করাতে চাও, তাহলে এই নাম্বারে জ্যোৎস্নার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি অভিজ্ঞতা শোনার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অমিত, আমি আসানসোল থেকে সীমা ব্যানার্জি। আজ আবার অলৌকিকের জন্য একটা চমৎকার ঘটনা নিয়ে এলাম। মানুষের পেটে সাপ জন্মানোর ঘটনা। তবে ঘটনা শুরুর আগে বলি, দেখো, দুনিয়ায় অদ্ভুত বা অস্বাভাবিক ঘটনা তো প্রচুর ঘটে। কেন এরকম ঘটলো, এর পেছনে কারণ কি, তা কিন্তু সবসময় জানা যায় না। যেমন এই ঘটনাটি ছোটবেলায় দিদিমার মুখে শুনেছিলাম। ঘটনাটি বাংলাদেশের ঢাকার কোন একটি অঞ্চলের, আমার দিদিমার নিজের চোখে দেখা। দিদিমা যেহেতু তখন একটু বড়, তাই ঘটনাটি ওনার সম্পূর্ণই মনে ছিল। তো যাই হোক, এবারে ঘটনায় আসি। ওই এলাকায় একটি বউ ছিল প্রেগনেন্ট, কিন্তু তখন তো আর চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না যে আগে থেকেই সব জানা বোঝা যাবে। তো ডেলিভারির সময় হলো, ডেলিভারি হলো। আর তখন না বেশিরভাগ ডেলিভারি বাড়িতেই হতো, দাইমারাই করাতেন। তো প্রসব যন্ত্রণা উঠেছে, দাইমাকে ডাকা হলো। তিনি এসে ডেলিভারি করালেন, কিন্তু দেখা গেল বাচ্চার পরিবর্তে বেরোলো মাংসের থলির মতো একটা জিনিস, গোলাকার বলের মতো। বাড়ির লোক, পাড়া প্রতিবেশী সবাই তো অবাক হয়ে গেলেন যে কি এটা। দাইমা নিজে পর্যন্ত অবাক হয়ে গেলেন, কারণ এতদিন এত ডেলিভারি করিয়েছেন কিন্তু কখনো তো এমন জিনিস দেখেননি। তো এই নিয়ে অনেক হই হুল্লোড় হলো। তারপর শেষে সবাই বলল যে কি আর হবে এটাকে রেখে, ফেলে দিই। তো এরপরে দাইমা সেটাকে নিয়ে গিয়ে এক জায়গায় ফেলে দিল। কিন্তু ওনারও তো কৌতূহল কম নয়, এমন জিনিস উনিও তো কখনো দেখেননি।
কাজেই জিনিসটা কি ওনার দেখার খুব কৌতূহল হলো। তখন একটা কঞ্চি দিয়ে এরপর জিনিসটাকে উনি খোঁচা দিলেন। খোঁচা দিতে গিয়েই থলিটা তখন ফেটে যায়, আর সেটা ফেটে যেতেই ওর মধ্যে দিয়ে বের হয় একটা সাপের বাচ্চা। তাই মতো দেখে ভয় পেয়ে গেলেন। আরো 2-3 জন সেখানে যারা ছিলেন তারা পর্যন্ত দেখলেন সাপের বাচ্চাটা বেরিয়ে সোজা ওই জঙ্গলের দিকে চলে গেল। সবাই তো তখন হতবাক, কারোর মুখে কোনো কথা নেই, কেউই তো কোনো কারণ বুঝতে পারছেন না। মানুষের পেট থেকে বেরোলো একটা সাপের বাচ্চা, এ তো অবিশ্বাস্য ব্যাপার। তো কথাটা এরপরে দাবানলের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। অনেক জল ঘোলা হলো, কিন্তু কোনো কারণ কিন্তু সেসব জানা গেল না যে কি কারণে এমনটা ঘটল। মা মনসার প্রতি কোনো কি অন্যায় অবিচার করেছিলেন তিনি? কিছুই জানা গেল না। তবে ঘটনাটা কিন্তু এখানে শেষ হলো না। এরপর থেকে সেই সাপটা প্রতি রাতে ওর মায়ের কাছে আসতো দুধ খেতে। ওর মা তো ওকে দেখে ভয় পেত, এমনকি বাড়ির লোকেরা পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল। তাই একসময় সেসব বউটাকে ওর বাপের বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু জানলে অবাক হবে, সাপটা সেখানে পর্যন্ত চলে যেত। সেখানকার লোকেরাও খুব ভয় পেত দেখে। তারপর একদিন রাতে ওই সাপটা ওর মাকে স্বপ্ন দেখায় যে, মা, তোমার কোনো ভয় নেই, আমি কারোর কোনো ক্ষতি করব না। দিন কয়েক আমি আসবো দুধ খেতে, তারপর আর আসবো না। তাই এরপর থেকে বউটা আর ভয় পেত না। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সেই সাপটা আসতো। ওর মা খানিকটা বুকের দুধ একটা বাটি করে ওকে খেতে দিত। সেই দুধ খেয়ে সাপটা আবারও চলে যেত। প্রাণীগত দিক থেকে হোক না তারা মানুষ আর সাপ দুটো ভিন্ন প্রজাতি, কিন্তু সম্পর্কের দিক থেকে তারা তো মার সন্তান। তো সত্যি সত্যি সাপটা কিছুদিন রোজ এসেছিল, তারপর থেকে আর আসতো না। বছর গড়ালো, বউটার আরো সন্তানাদি হলো, তারাও বড় হলো, বউটাও বৃদ্ধ হলো। সবাই প্রায় ভুলেই গিয়েছিল তখন ওই সাপটার কথা। কিন্তু শোনা যায় পৈতৃক সম্পত্তি যখন ভাই বোনদের মধ্যে ভাগাভাগি হচ্ছিল, বহু বছর পর আবার সেদিন সেই সাপটা নাকি এসেছিল। নিজের ভাগের সম্পত্তির ওপর কুণ্ডলি পাকিয়ে বসেছিল। তারপর কি হয়েছিল ভাই তার জানা যায় না। তবে এই ঘটনার পর থেকে ওই বংশটাকেই নাগ বংশ বলে লোকে জানত, মানত। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। ভীষণ চমৎকার আর ভীষণ সুন্দর ঘটনাটি, তাই না? এরকম ঘটনা কিন্তু সত্যি ঘটে, আমাদের নিজেদের ফ্যামিলিতেই ঘটেছে, আর সে কথা তোমাদেরকে শুনিয়েওছি। তো এবারে চলে যাচ্ছি বন্ধুরা আজকে নেক্সট ঘটনায়। এটা শেয়ার করেছে দামিনী পাল। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা তোমাদেরকে বলি, তোমরাও যদি তোমাদের জানা ঘটনা বা তোমাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দামিনী পাল বেলঘরিয়া থেকে বলছি। আজ আমি তোমাকে আমার সাথে ঘটে যাওয়া আরো একটা ঘটনা বলবো। আমার দিদুন মারা যাওয়ার পর আমার মা আমাকে হোস্টেলে রেখেছিলেন, কারণ মা ছাড়া আমার তখন আর কেউ ছিল না।
মাও এক জায়গায় কাজ করতেন, ফলে আমার দেখভাল করার মতো তখন আর কেউ ছিল না। বছর 3 পরে মা আমাকে নিজের কাছে রাখার জন্য পূর্ব পাড়ার একটা হোস্টেলে রেখেছিলেন, যাতে ইচ্ছে হলেই আমার সাথে দেখা করতে পারেন। ওখানে শুক্রবার অবধি আমি থাকতাম। শনিবার এবং রবিবার রাতে মায়ের সাথে থাকতাম। সোমবার আবার হোস্টেলে ফিরে যেতাম। তো এরপর এক সময় তারা নিজেদের প্রতিষ্ঠানকে রবীন্দ্রপল্লীতে শিফট করে নিয়ে যান, কারণ পূর্বপাড়ায় যেটা ছিল সেটা তাদের নিজেদের ছিল না, ভাড়া বাড়ি ছিল। আর রবীন্দ্রপল্লীতে যেটা করলেন ওই বাড়িটি ওনারা কিনেছিলেন। তো যাই হোক, ঘটনাটি এই নতুন বাড়িটাকে নিয়েই। তো বাড়িটা দিনের বেলায় মোটামুটি স্বাভাবিকই থাকতো, কিন্তু রাত নামলেই কেমন যেন গুমট আর থমথমে হয়ে যেত। বাড়ির পরিবেশটাই কেমন যেন বদলে যেত, কেমন যেন ভয় ভয় লাগতো। তখন আমি অনেক ছোট, কিন্তু এখন আমার স্পষ্ট মনে আছে, সন্ধ্যের পর মাঝে মাঝে বাড়িটা থেকে নূপুরের আওয়াজ ভেসে আসতো। আমি খুব ভয় পেতাম। টিচাররা বলতেন যে ওসব কিছু না, পাশের বাড়িতে গেটে তালা দিচ্ছে, ওটা সেই চাবির গোছার শব্দ। হয়তো আমি ভয় পেতাম দেখেই ওনারা এসব কথা বলতেন। না হলে তুমিই বলো দাদা, চাবির গোছার শব্দ আর নূপুরের শব্দ কি এক হয়? দুটো শব্দের মধ্যে আমি কি ডিফারেন্সটুকু বুঝবো না? তো যাই হোক, সেখানে আমি ওনাদের বাড়ির মেয়ের মতোই থাকতাম। খাওয়া পড়ায় কোনো রকম কোনো অসুবিধে হতো না, ঠিক যেন ওই বাড়িরই মেয়ে। তাই দিনের বেলায় পুজো দেওয়াই বলো বা সন্ধেবেলায় সন্ধেবাতি দেওয়া, এসব আমিই করতাম। তো দুপুরে যখন পুজো দিতে যেতাম তখন কোনো অসুবিধে হতো না, চারদিকে আলো থাকতো। কিন্তু সন্ধেবেলায় যখন সন্ধে দিতে যেতাম তখন কেমন যেন ভয় ভয় লাগতো। আমার শুধু মনে হতো যে আমি যেন একা নই, আরো অনেকে আছে আমার সাথে, আমার আশেপাশে। যেমন একদিন হয়েছিল কি, সন্ধেবেলায় পুজো সেরে আলোটা নেভাতে গেলাম, আর তখন যেহেতু আমি ছোট ছিলাম তাই সুইচ বোর্ড অব্দি আমার হাত যেত না। তাই চেয়ারে উঠেই আমি আলো জ্বালাতাম নেভাতাম। তো সেদিন যখন চেয়ারে উঠে আলোটা নিভিয়ে আবার নামবো, ঠিক তখনই আমার মনে হলো আমার পেছনে কেউ যেন রাগে গর্জন করছে। আমি তো খুব ভয় পেয়ে গেলাম, তাড়াহুড়ো করে তাই চেয়ার থেকে নামতে গিয়ে পড়েও গেলাম। পায়ে চোট পেলাম, হাঁটুর নিচে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তাও আমি তাড়াহুড়ো করে নিচে নামতে লাগলাম। সিঁড়ি দিয়ে নামার সময় পেছন থেকে খিলখিল করে একটা হাসির শব্দ শুনেছিলাম। সেটা যেন এখনো আমার কানে বাজে। আরেকদিন কি হয়েছিল, সেদিন ভর দুপুর বেলা, বাগানে তখন কোনো লোকজন নেই। তারই মধ্যে আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখন হঠাৎই ওই বাগানের দিকে তাকাতে দেখলাম বাগানের ঠিক মাঝ বরাবর একটি নারী অবয়ব দাঁড়িয়ে, যা শুধু মুখ থেকে বুক পর্যন্ত দেখা যাচ্ছিল। দূর থেকেই আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে, হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে সে। ওই হাসিটা কেমন যে অদ্ভুত ধরনের ছিল দাদা, তোমাকে বলে বোঝাতে পারবো না। তো আমি ভাবলাম যে কোনো গার্জিয়ান হবেন বোধ হয়, ওখানে তো আমার মতো অনেকেই থাকে, তাদেরই হয়তো কোনো বাড়ির লোক হবে। তো আমি আবারও নিচে নামতে লাগলাম। 2-1টা সিঁড়ি নামার পরে আবারও কি মনে হলো, আমি আবারও একবার ওদিকে তাকালাম। তখন দেখি সেখানে আর কেউ নেই। এরপরে নিচে নেমে বড়দেরকে ব্যাপারটা বললাম। সবাই বললেন আমার মনের ভুল, ওসব কিছু না। জানি না সত্যি সত্যি ওটা আমার মনের ভুল ছিল কিনা। মনের ভুল কি বারবার হয়? কই, আগে যেখানে থাকতাম সেখানে তো কিছু হতো না।
শুধু এখানেই কেন হতো তা অবশ্য এখনো আমার অজানা। বাড়িটার যে কি ইতিহাস আজ অব্দি তাও জানতে পারিনি দাদা। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। সত্যি পৃথিবীতে অলৌকিক, অস্বাভাবিক বা অদ্ভুত ঘটনা তো প্রচুর ঘটে। কেন ঘটে সবসময় তার কারণ জানা যায় না, আর জানা যায় না বলেই বোধ হয় এগুলোকে অলৌকিক বলে। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মারিয়া বারোই লিখেছে খুবই সুন্দর ঘটনাগুলো, অনেক ধন্যবাদ তোমাকে। কাকলি পাত্র লিখেছে সব ঘটনাই ভালো লাগলো, তারা মায়ের ঘটনাটা বেশি ভালো লাগলো। গীতাদি লিখেছে আমার আদরের ভাই, তোমাকে অনেক ধন্যবাদ দিলাম এত সুন্দর সুন্দর ঘটনা শোনানোর জন্য। স্পিরিচুয়াল থেকে লিখেছে দাদা ঘটনা তিনটে এত অসাধারণ বলার কিছু নেই। মনীষা কাকিমা লিখেছেন প্রথম ঘটনা দুটো গায়ে কাটা দিল, আর মায়ের তো নিয়ম নেই, মা শুধু ভক্তি চায়। দামিনী পাল লিখেছে বেশি ঘটনা শোনাবে না বলেও সেই তিনটে ঘটনাই শোনালে, একটা ঘটনা শোনালে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি। নিজের হেলথের দিকে খেয়াল রাখো। আসলে প্রথমে দুটো ঘটনাই রেখেছিলাম, কিন্তু দেখলাম যে এপিসোডটা খুব ছোট হয়ে যাচ্ছে, তাই 3 নম্বর ঘটনাটা পরে অ্যাড করেছিলাম। আর হ্যাঁ, সে তো অবশ্যই, হেলথ তো সবার আগে। কিন্তু কি জানো তো, গরিব ঘরের মানুষেরা নিজেদের শরীর খারাপকে কখনো গুরুত্ব দেয় না, যতক্ষণ না একেবারে অচল হয়ে যায়। আমিও তো সেই পর্যায়েই পড়ি। এরপর সোহিনী বক্সি লিখেছে দাদা আমি শুধু একটা জিনিস ভাবি, আমাদের এই চ্যানেল গ্রো হচ্ছে না কেন, ভালো লাগে না। সোহিনী, একসময় আমার এরকম মনে হতো, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখন অলৌকিক আমার কাছে একটা অভ্যেসের মতো হয়ে গেছে। কত আর্নিং হলো, কত সাবস্ক্রাইবার হলো, এখন আর কিছুই মনে আসে না। তোমাদের ঘটনা শোনাতে না পারলে আমার নিজের খারাপ লাগে। তো এছাড়া আরো কমেন্ট করেছো তৌহিদ তুষার, অর্কপ্রভ নস্কর, প্রিয়া, অক্ষয় অধিকারী, মিঠুন পাল, কাকলি পাত্র, সৌমিতা চক্রবর্তী, অমিতা জেঠিমা, স্বপ্না বাজাল, দেবাশিস খাটুয়া, এমডি মঞ্জু সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।